বিহারে এসআইআর নিয়ে এবার কড়া কথা শোনালো দেশের শীর্ষ আদালত। একেবারে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যদি গণহারে নাম বাদ যায় তাহলে হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট। মঙ্গলবারের শুনানিতে কার্যত কমিশনকে হুঁশিয়ারি দিতে দেখা গেল সুপ্রিম কোর্টকে। বিচারপতিরা বলেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আলাদা নির্দেশ নয়, কিন্তু গণহারে ভোটারদের নাম বাদ পড়লে হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত। গতকাল শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণের পর বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিউতে ভোটার কার্ড ও আধার কার্ড নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর, সুপ্রিম কোর্টের ভৎসনা শোনার পর নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেনসিভ রিভিউ বা এসআইআরে প্রামাণ্য নথি হিসাবে সংশোধনী তালিকায় নাম তোলার ক্ষেত্রে যে সমস্ত 11টি ডকুমেন্টের নাম ঘোষণা করেছিল, তার সঙ্গে সঙ্গে এখন থেকে ভোটার কার্ড ও আধার কার্ড প্রামাণ্য নথি হিসাবে গৃহীত হবে। আর নির্বাচন কমিশনের এই পিছু হটাটা বিরোধী ঐক্যের জয় বলে রাজনৈতিক মহল মনে করছে। এক তো সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রয়েছে, তারপরে যে নথিকে বিশেষ প্রামাণ্য হিসাবে গুরুত্ব দিচ্ছিল এতদিন পর্যন্ত নির্বাচন কমিশন, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট কুকুরের নামে ইস্যু করে গতকালকের বিহারের নির্বাচন তালিকায় নাম তুলে ফেলেছে। ভোটার আধার ডিক্লাইন করা, ভোটার আধারকে বিশেষ প্রামাণ্য নথি হিসাবে অস্বীকার করা নির্বাচন কমিশন। গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা, যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে। মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তল্পিবাহক হিসেবে কাজ করে চলেছে। এটা লজ্জা। আর কেবল কুকুরের নামে নয়, বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিউতে একের পর এক রেকর্ড করে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিবিড় ভোটার তালিকা সংশোধনের নামে বিহারে একের পর এক রেকর্ড করছে। আজকের স্পেশাল ইন্টেনসিভ রিভিউর তালিকাতে, অর্থাৎ নিবিড় সংশোধনী তালিকাতে নতুন ভোটার হয়েছে বা ভোটার কার্ড পেয়েছে বিহারের এক ট্র্যাক্টর। একটা ট্র্যাক্টরের নামে নতুন ভোটার কার্ড ইস্যু করেছে নিবিড় সংশোধনী তালিকায় নির্বাচন কমিশন। কুকুর, ট্র্যাক্টর, আগামী দিনে না জানি হাঁস, মুরগি, আরও কি কি দেখতে হবে। এই হচ্ছে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিউ বা এসআইআর, যাতে নাকি বস্তা বস্তা রোহিঙ্গা ধরা পড়বে, বস্তা বস্তা অনুপ্রবেশকারী ধরা পড়বে, ভুয়ো ভোটার ধরা পড়বে, যাদেরকে পে লোডারে চাপিয়ে শুভেন্দু বাবুরা বাংলাদেশে ছুঁড়ে ফেলবে। কি অহংকার, কি গর্ব! বিহারে 50 লক্ষ ধরা পড়েছে, তার মানে বাংলায় নিশ্চয়ই 1,25,00,000। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000। বলি শুভেন্দুবাবু, বিহারের ওই কুকুরটাকে কি চেক করেছেন? হিন্দু না মুসলমান, যাকে এত কষ্ট করে স্পেশাল ইন্টেনসিভ রিভিউতে নাম তুলেছে নির্বাচন কমিশন? কারণ হিন্দু কুকুর হলে তবে তো আপনাদের ভোটটা দেবে, মুসলমানদের ভোট তো আপনাদের চায় না, আপনারা বলে রেখেছেন। কেবলমাত্র এই ভুয়ো ভোটার ঢোকানো, কুকুর, বিড়াল, ট্র্যাক্টরের নামে ভোটার কার্ড তৈরি করা, জালি ভোটার ইনপুট করে দেওয়া ভোটার লিস্টের মধ্যে, এবং মুসলমান ভোটারদের ধরে ধরে নাম কেটে দেওয়া হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিউ বা এসআইআর এর এক ও অন্যতম লক্ষ্য। কারণ বিহারের তরি ডুবতে বসেছে, বাংলায় নাক সমান জল, আর বিহারের তরি ডুবলেই কেন্দ্রের সরকার চিৎপটাং। তাই এখন শেষ সম্বল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে মাঠে নামিয়ে ভুয়ো ভোটার ঢুকিয়ে সংখ্যালঘু মুসলমান ভোটার বাদ দিয়ে বাংলা ও বিহার দখল, এই হচ্ছে কেন্দ্রীয় সরকারের নিবিড় ভোটার তালিকা সংশোধনের এক ও অন্যতম প্ল্যান। আপাতত সেই প্ল্যানে ব্লিচিং ঢেলে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। আর এদিকে কুকুর, বিড়াল, ট্র্যাক্টরের নাম তুলে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এর পিন্ডি চটকে ছেড়েছে নির্বাচন কমিশন, যা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক কন্ট্রোভার্সি। আর সেই কন্ট্রোভার্সি থেকে নজর ঘোরাতে বা মোড় ঘোরাতে সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সবাই ऑपरेशन महादेव तत्व निये हाजिर। ऑपरेशन महादेव की शुरुआत 22 मई 2025 को, जब ये कल आतंकवादी मारे गए, इनकी 3 राइफलें पकड़ी गई। एक M9 अमेरिकन राइफल थी और 2 AK-47 राइफल थी। जो कारतूस मिले थे वो भी M9 और AK-47 के भी थे। ये राइफलों को एक विशिष्ट विमान के द्वारा कल रात को 12 बजे चंडीगढ़ पहुंचा गया।
और पूरी रात फायरिंग कर कर इसके भी खाली खोखे जनरेट किए गए। 2 खोखों का मिलान किया गया, राइफल की नाली और निकले हुए खोखों का भी मिलान हो गया। तब ये तय हो गया कि इन्हीं 3 राइफलों से हमारे निर्दोष नागरिक मारे गए। গত 4 মাস আগে পহেলগামের ঘটনা ঘটেছে, আর গত 4 মাস আগে সেই ঘটনা ঘটার পর থেকে এখনো পর্যন্ত ঘন জঙ্গলে, কাশ্মীরের দুর্গম পাহাড়ের ঘন জঙ্গলে আতঙ্কবাদীরা তাঁবু খাটিয়ে মোদিজির জন্য অপেক্ষা করছিল। মোদিজি টুক করে অমিত শাহকে পাঠিয়ে দিয়েছে, অমিত শাহ পুট করে গিয়ে 3 জনকে মেরে একেবারে পরীক্ষা নিরীক্ষা করে সমস্ত তথ্য নিয়ে সংসদে হাজির হয়ে গিয়েছে। আর এটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না, প্রশ্ন তুলতে পারবেন না, প্রমাণ চাইতে পারবেন না, কারণ এর সঙ্গে সেনাবাহিনীর সেন্টিমেন্ট জড়িয়ে আছে। আর ঠিক এই জায়গাটাকে ক্যাচ করেছে আমাদের দেশের বর্তমান শাসক দল। যদিও এ নিয়ে ব্যাপক কন্ট্রোভার্সি হয়েছে সংসদে, কিন্তু তারপরেও আপনি বা আমি প্রশ্ন তুলব না, সবটাই মুখ বুজে মেনে নিতে হবে। কারণ এনআইএ থেকে শুরু করে সমস্ত কেন্দ্রীয় সংস্থা এই কেন্দ্রীয় সরকারের হাতে, সবাই এদের ইশারায় চলে, এদের ইশারায় নাচে। আর তার সঙ্গে যেহেতু ওই সেনাবাহিনীর সেন্টিমেন্ট জড়িয়ে আছে, সেনাবাহিনীর সম্মান জড়িয়ে আছে, তাই আমাদেরকে সবাইকে মুখ বুঝে ওই ঠিক সার্জিক্যাল স্ট্রাইকের মতো এটাকেও মেনে নিতে হবে। গত 4 মাস আগে একটা ঘটনা ঘটেছে, এত বড় ঘটনা ঘটিয়ে তারা চলে গিয়েছে, কোথায় গা ঢাকা দিয়েছে, 4 মাস পরে খুঁজে পাচ্ছে। 4 মাস পরে প্রথমে বললে একজনকে মারা হয়েছে, তারপরে বলছে না 3 জন সবাইকে মেরে দেওয়া হয়েছে। কিভাবে ঢুকেছে, কোথা থেকে ঢুকেছে, কোথায় ছিল, এবং 1 ঘন্টা ধরে যখন অপারেশন করছিল তখন কেন সেখানে কোনোভাবে প্রশাসনিক সহায়তা করা সক্ষম হলো না বা সেনাবাহিনীকে সেখানে পাঠানো গেল না, সেসব প্রশ্ন আপনি গুলি মেরে দিন, সেসব প্রশ্ন আপনার করার দরকার নেই। আপনি এটা জানুন 3 জনকে মেরে দিয়েছি, আমরা যা বলেছিলাম আমরা তা করেছি। মোদিজি কথা দিলে কথা রাখে। মোদিজি বলেছিল যে আতঙ্কবাদ গুড়িয়ে দেবো, আতঙ্কবাদের কোমর ভেঙে দেবো, পাকিস্তানকে শিক্ষা দেবো, দিয়েছে। হ্যাঁ, প্রচার শুরু হয়েছে, প্রচার শুরু হয়ে গিয়েছে। সিজফায়ার কেন হয়েছে, পিওকে কেন দখল হলো না, পাকিস্তান যখন হারছিল, বর্ষতা স্বীকার করছিল, কেন তাদের সঙ্গে সমঝোতায় আসা হলো, কেন তাদেরকে মেরে গুড়িয়ে দেওয়া হলো না। নূর মশাই আপনি ওসব ছাড়ুন। মোদিজি কথা দিয়েছিল, মোদিজি কথা রেখেছে, আতঙ্কবাদীদের মেরেছে, যারা আমাদের 26 জনকে মেরেছিল ওই ধর্ম জিজ্ঞাসা করে করে, বারবার এই প্রশ্নটা ইন্ডিকেট হচ্ছে, ধর্ম জিজ্ঞাসা করে করে মোদিজি তাদের মেরে গুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এটাই প্রচার হচ্ছে, এটাই হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন বা এসআইআর এর কন্ট্রোভার্সি থেকে নজর ঘোরানোর একটা বিশেষ রাস্তা হিসাবে ভারতীয় জনতা পার্টি বেছে নিয়েছে, এবং সেটা নিয়ে আমরা এখন মশগুল হয়ে পড়েছি। আমরা এখন সেই কন্ট্রোভার্সিতে জড়িয়ে আছি। কয়েকটা ইলেকট্রনিক্স মিডিয়া, 2-একটা প্রিন্ট মিডিয়া, আর আমি সোশ্যাল ইউটিউবারদের একটা অংশকে ছড়িয়ে দিলাম। তাদের তৈরি করা হয়েছে এইসব করার জন্য, এবং তাদের ভিউয়ার্স যাই হোক না কেন, তারা রাজ্য সরকারের উচ্ছিষ্ট খান, উচ্ছিষ্ট পান, রাজ্য সরকারের উচ্ছিষ্ট খান, উচ্ছিষ্ট পান। আমি চ্যানেলের নাম বলতে চাই না, না না, বলবেন না কেন, না বলার কি আছে, নাম করে বলুন না। যারা সরকারের উচ্ছিষ্টকে অপপ্রচার করছে বলে আপনার মনে হচ্ছে, আপনি তাদেরকে, সেই ইউটিউবারগুলোর নাম জনসমক্ষে লিস্ট করে প্রচার করুন। আপনি তো বিরোধী দলনেতা। সরকারের উচ্ছিষ্টকে কেউ যদি বা কোনো চ্যানেল যদি অপপ্রচার করে বলে আপনার মনে হয়, তাহলে তাদের নাম জনগণের সামনে এনে জনগণকে সচেতন করা আপনার কাজের মধ্যে পড়ে। ক্ষমতা আছে, যদি এক বাপের বেটা হন তাহলে একবার নাম নিয়ে দেখুন। আপনার কলকাতা হাইকোর্টে কত বাপ পোষা আছে সেদিন দেখিয়ে ছাড়বো। কলকাতা হাইকোর্ট আপনার কত রক্ষা কবচ দিয়ে রেখেছে সেদিন দেখিয়ে ছাড়বো। জনগণের সামনে চৌরাস্তায় দাঁড় করিয়ে গলায় গামছা দিয়ে যদি ক্ষমা না চাওয়াতে পারি আপনাকে, তাহলে ইউটিউব করা ছেড়ে দেবো। খুব ঝাল লেগেছে, হ্যাঁ, জায়গা মতো ঘা লাগছে, সাজানো প্ল্যান ভেস্তে যাচ্ছে, ফেস টুপি পরে ইফতার পার্টিতে গিয়ে বাটি বাটি গরুর মাংস খাওয়ার গল্প ফাঁস হয়ে গিয়েছে, সরকার বিরোধী মিথ্যা প্রচারের মুখোশ খুলে যাচ্ছে, লোডশেডিং করে জেতার গল্প কাহিনী জনসমক্ষে চলে এসেছে। আহারে কি কষ্ট শোনা, আমার খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, শোনা গো আমার। আপনি বিরোধী দলনেতা বলে যা খুশি বলে যাবেন, সাম্প্রদায়িক বিষ ছড়াবেন, দাঙ্গা লাগাবেন, শান্ত বাংলাকে অশান্ত করবেন, মুখ্যমন্ত্রীকে খালা ফুপা বলবেন, বাংলার সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের 100 দিনের কাজের টাকা চিঠি লিখে কেন্দ্রকে বন্ধ করবেন, তা বসে বসে দেখতে হবে, আপনার পিছনে ধুনো দিতে হবে। ইউটিউব ছাড়া কারোর কাছ থেকে 5 টাকা নিই না, এবং ইউটিউব ছাড়া কারোর কাছে দায়বদ্ধ নয়। যে কারণে কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, বাংলার সৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য কালচারের উপরে প্রশ্নচিহ্ন তোলে এবং অনর্গল মিথ্যা বলে, মিথ্যা ছড়িয়ে যায়, তাকেও আমি দাঁত কেলিয়ে সত্যবাদী যুধিষ্ঠির বলতে পারবো না। আপনারা যাই বলুন না কেন, ওই নারদা স্প্রিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই। ও এটা সবাই দেখে ফেলেছে তাই?
আরে মশাই, আপনার দাদার নাম রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের চার্জশিটে, আপনার ভাইয়ের নামে 4-4টে মামলা রয়েছে অর্থনৈতিক তছরূপের কলকাতা হাইকোর্টে, আর আপনি রক্ষা কবচ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এরপরেও বলতে হবে রাজ্যের বিরোধী দলনেতা ও বিরোধী দলনেতার পরিবার সৎ। তৃণমূল কংগ্রেসেও হাজার দুর্নীতিগ্রস্ত নেতা আছে, তাদের নিয়ে ভিডিও করেছি, তাদের নিয়েও বলেছি, বিগত দিনে বলেছি, আগামী দিনেও বলবো। যেমন আপনি দুর্নীতিগ্রস্ত, আপনার পরিবার দুর্নীতিগ্রস্ত, তাদের নিয়ে বলবো, তেমন তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা দুর্নীতিগ্রস্ত তাদের নিয়েও বিগত দিনে বলেছি, আগামী দিনেও বলবো। ওই তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো বলেনি যে বিজেপির উচ্ছিষ্টকে বা ভারতীয় জনতা পার্টির মদতে এই সমস্ত ইউটিউব চ্যানেলগুলো অপপ্রচার ছড়াচ্ছে। বরং আপনার দলের নেতা, আপনার দলের বরিষ্ঠ নেতা, প্রথম সারির নেতা বলেছে আপনারা কাদেরকে পোষেন। ভারতীয় জনতা পার্টি কটা ইউটিউবারকে পোষে, কাকে কাকে পুষে রেখেছে, কাকে কত টাকা উপঢৌকন দেয় প্রত্যেক মাসে। আজ একজন সবজান্তা গেঞ্জিওয়ালার গল্প আমি শোনাবো আপনাদের। শ্রী সন্ময় ব্যানার্জি, তিনি ভয়ঙ্কর একজন সাংবাদিক। তিনি কোনো খবর কাগজ চাকরি করতেন, খবর কাগজ প্যাকিং করতেন। তিনি এখন কারোর কাছ থেকে পয়সা নিয়ে এজেন্ডা বানান। ঠিক আছে, আপনার পেট চালাতে হবে, আপনি চালান। আপনি তো একজন অন্য দাস, আপনি বড় বড় কথা কি বলেন? আপনি যে চ্যানেল চালান না, তার জন্য আমেরিকা থেকে যে টাকা আসে না, যারা পাঠায় তারা আমার বন্ধু। আমিও তাদেরকে একদিন বলেছিলাম যে লোকটা রাষ্ট্রবাদী, একে সাহায্য করো। 1 লাখ টাকা বেতন পেতেন। খালি এই জন্য উপঢৌকন আপনাদের দেওয়া হতো, আপনি না বিজেপিটা ছেড়ে চলে যান। আপনি এখন কি করেন? আপনি এজেন্ডা তৈরি করছেন, টাকা নিয়ে করুন না। আজকের পশ্চিমবাংলার মেন স্ট্রিম মিডিয়া যেটা পারেনি সেটা ইউটিউব চ্যানেল করে দেখিয়েছে। সরকারের বিরুদ্ধে আপনি লাগাতার মিথ্যা প্রচার করছেন, মিথ্যা কথা বলছেন, তার মুখোশ খুলে দিয়েছে। আপনার দুর্নীতির কথা তুলে ধরেছে, যে কারণে খুব ঝাল লাগছে। কে কি করেছে, কে কি বলেছে, সঠিক না বেঠিক, আপনি বলছেন সরকারের উচ্ছিষ্ট খাচ্ছে, সরকারের উচ্ছিষ্ট খায় বলে অপপ্রচার করছে। আরে মশাই, আপনি আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন। আপনি তো তৃণমূল কংগ্রেসের উচ্ছিষ্ট খেয়েছেন, তৃণমূল কংগ্রেসের উচ্ছিষ্ট খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় এত বড় হয়েছেন। আর এখন ইডি সিবিআই থেকে বাঁচতে, সারদা নারদা মামলা থেকে বাঁচতে ভারতীয় জনতা পার্টিতে গেছেন। আমি বলছি না, এটা আমার কথা নয়, আপনার দলের বড় নেতা। আপনি যখন দলে ছিলেন না ভারতীয় জনতা পার্টি, তখন যিনি সভাপতি, আপনি যার সময়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, সেই নেতা হলফ করে সংবাদ মাধ্যম ডেকে চৌরাস্তায় দাঁড়িয়ে তা বলেছে। বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে। সুতরাং নিজে কাজের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছুড়বেন না শুভেন্দুবাবু। ইউটিউবারদের কোনো বাধ্যবাধকতা নেই, ইউটিউব ছাড়া তাদের কারোর কাছে জবাব দিয়েও করতে হয় না, তাই এদের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। বিগত দিনে পোল খুলেছি, আগামী দিনেও খুলবো। আপনি কেন? যে ব্যক্তি বাঙালির দিকে আঙুল তুলবে, শান্ত বাংলাকে অশান্ত করতে চাইবে এবং অপপ্রচার করবে, তার বিরুদ্ধে সরব হব, তার বিরুদ্ধে কথা বলবো। আজকের এই যে দোষটা দিলাম, আশা করি আপনার জন্য যথেষ্ট। এরপরেও যদি আপনি বাড়াবাড়ি করেন, তাহলে আপনি এবং আপনার পরিবারের সমস্ত ব্যক্তিগত কাচ্চা কাহিনী সামনে নিয়ে আসবো, জনসমক্ষে প্রচার করব। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই রাখলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।